আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কোনো লুকোচুরি নয়, গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি। রংপুরে কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে জনগণকে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মিথ্যাচার করছে। নির্বাচন নিয়ে যে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার আহমেদ ইমন। উত্তরের জনপদে তারেক উৎসব। বিভাগের ৮ জেলার মানুষ রংপুর কালেক্টরেট ঈদগাঁও মাঠে। শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত, যেন তিল ধারণের ঠাঁই নেই মাঠের কোনো এক ফাঁকে। লক্ষ জনতার করতালিতে রাত ৯টার দিকে মঞ্চে এলেন তারেক রহমান। জনসমুদ্রের গর্জন ছড়িয়ে পড়ল চারপাশ। শুরুতেই আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। এতদিনের নীরবতা ভেঙে স্পষ্ট করেই বললেন, কোনো লুকোচুরি নয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে বিএনপি। কিভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মিথ্যাচার করছে। বহু প্রতীক্ষার এই ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে রংপুরবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরা 5 বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল, এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরবাসীর দীর্ঘ বঞ্চনার অবসানের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি, খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। এছাড়া আবু সাঈদের স্বপ্ন পূরণে দুর্নীতির টুটি চেপে ধরার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন 12 তারিখে। খান আলামিন, আরটিভি, রংপুর। মনে আছে আপনাদের? দীর্ঘ প্রায় 20 বছর পর আজ সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জে আসছেন তিনি। বেলা 2টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার 6টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ। সিরাজগঞ্জের পর বিকেলে টাঙ্গাইলে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সফর ঘিরে দলের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারম্যানের সফর দলীয় সংগঠনকে শক্তিশালী ও নির্বাচনে ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
ক্ষমতায় গেলে নোয়াখালী ও কুমিল্লাকে বিভাগ বানানো হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নোয়াখালী ও কুমিল্লায় পৃথক দুটি জনসভায় তিনি এই কথা বলেন। এর আগে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নেতারা নির্বাচনের কথা বলতে পারছেন তাদের অবদান অস্বীকার করা লজ্জাজনক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারে সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠের জনসভায় কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ বানানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। যেহেতু ঘোষণা দিয়েছে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। এর আগে বিকেলে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, রাজনৈতিক অঙ্গনে এ পর্যন্ত যে পরিবর্তনগুলো এসেছে তা এই প্রজন্মের তরুণদের ত্যাগের ফল। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে না। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। দুপুরে নোয়াখালীর মাঝদি শহরের জেলা স্কুল মাঠে আমিরে জামায়াত বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণ। সকাল 11টায় নির্বাচনী প্রচারে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দেন জামায়াত আমির। বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করার পরিবর্তে সম্মানজনক কাজের সুযোগ করে দিতে চায় জামায়াত। আমরা বন্ধু, তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বড়বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় শেরপুরে ঘটে যাওয়া হত্যার বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। শেরপুরে আমাদের জামাত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্যে প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। সাকিব আল হাসান, RTV। ইসলামের ইতিহাসে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের বিষয়ে লক্ষ্য নিয়ে এনসিপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ুর মতো বিষয়। এছাড়া ইশতেহারে রয়েছে সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো, ১৬ বছরে ভোটার করা সহ জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে ৩৬টি প্রতিশ্রুতি দিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়। যদি ট্যাক্সেশন করতে পারেন, আমরা কিন্তু বড় একটা প্রপার্টি। এই সময় বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ইশতেহারে অবধারিতভাবে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ দলিল জুলাই সনদের প্রসঙ্গ এসেছে অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গুম ও বিচার বহির্ভূত হত্যা, শাপলা চত্বর ও পিলখানায় হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি। স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব, এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে।
দলটির প্রস্তাবনায় চমকের মধ্যে আরও রয়েছে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক সংস্কারের পাশাপাশি ভোটাধিকার বয়স 16 বছরে নামানো, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে। নিম্নপক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে। স্বপ্ন নয়, বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির কথাই বলা হয়েছে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। বিপুল দেবরাই, RTV, ঢাকা। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সরগরম রাজধানী, সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থার ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে নানা অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। ঢাকা 10 আসন থেকে প্রার্থীদের প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, নির্বাচনী প্রচারে প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটাররা কি বলছেন? তানি যেমনটি বলছিলেন, 10ম দিনের মতো কিন্তু আজকে প্রচার চলছে এবং সারা দেশেই নির্বাচনী প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্তই আমরা দেখেছি যে ভোটাররা বিভিন্ন প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমি এখন রয়েছি ঢাকা 10 আসনে। এই আসনটি সম্পর্কে যদি একটু বলি, এই আসনে প্রায় 3,85,000-এরও বেশি ভোটার রয়েছে, যার ভিতরে 2 লাখের কিছু বেশি ভোটার নারী পুরুষ ভোটার এবং 1,85,000-এর কিছু বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। এবং এখানকার ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা, গ্যাস, রাস্তা সরু সহ নানাবিধ সমস্যা রয়েছে এবং তারা যাকে যোগ্য মনে করবে, যারা তাদের কথা ভোটারদের কথা চিন্তা করবে, ভোটারদের কথা ভেবে কাজ করবে, তাদেরকেই তারা ভোট দেবেন। এবং আমরা এখন রয়েছি ঢাকা 10 আসনের যে হাজারীবাগ বাজার রয়েছে, সেখানে কিন্তু জামাতে ইসলামের যে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন সরকার, তার পক্ষে ভোট চাচ্ছেন এবং আজকে তাদের সমাবেশ রয়েছে। আজকে একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচিগুলো কি? আজকের কর্মসূচির প্রথমেই বিকেল 4:30টায় আমিরে জামাতের জনসভা আছে গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার ময়দানে। ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আজকে ইনশাল্লাহ বড় জনসভা হবে। আমরা আহ্বান করব আমাদের সমস্ত জনশক্তি সহ আপামর জনসাধারণকে আহ্বান করব আজকে বিকাল 4টার জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। শুনছিলেন তানি যে তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন এবং আজকে যে তাদের জনসভা রয়েছে জামাতে আমির এই আসনের যে প্রার্থী রয়েছেন তাকে সেখানে পরিচয় করে দেবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবেন। তো সেই জন্যই আসলে ভোটারদের এবং এখানকার জনগণদের তারা আহ্বান করছে সেই জনসভায় অংশগ্রহণ করার জন্য। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারে আরও খবর জানাতে ঢাকা 16 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, প্রচারণার সাথে একই তালে আমরা অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথাও শুনছি। এই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকছে কিনা এ ব্যাপারে প্রার্থীরা কি বলছেন এবং তাদের অসন্তোষ আছে কিনা কোনো ব্যাপারে? তানি, আজ 10ম দিনের মতো চলছে প্রার্থীদের প্রচারণা। বিভিন্ন আসনেই প্রার্থীরা সকাল থেকেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন, যেমন লিফলেট বিতরণ থেকে শুরু করে মিছিল, এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের আসলে মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। হাতে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন সময় আছে, সেই জায়গা থেকে প্রার্থীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ভোটারদের যেসব সংকট আছে, যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা দূর করবেন এমন প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের দোরগোড়ায় তারা যাচ্ছেন এবং নানা সংকট মোকাবেলার কথা তারা জানাচ্ছেন। যেমন আমি যে আসনটিতে রয়েছি ঢাকা 16 আসন, সেই আসনে কিন্তু গ্যাস সংকট, জলাবদ্ধতা, নিরাপত্তার কিছু সংকট রয়েছে। দীর্ঘদিনের যে সংকটগুলো সেই সংকটগুলো নিরসনের চেষ্টা করছেন এই আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা। এখানে মূলত আমি রয়েছি এখন
ঢাকা 16 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের প্রচারণা শুরু হবে খানিকক্ষণের মধ্যেই, তিনি আসবেন, সেখানে রয়েছে এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। তাদের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডির লড়াই হবে এমনটি ভোটাররা আমাদেরকে জানাচ্ছেন। আর এই এলাকায় যেহেতু নানা রকম সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো মোকাবেলা করতে প্রার্থীদেরও যারা নির্বাচিত হবেন তাদের আসলে বেগ পেতে হবে, নানা চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হবে। তো এখানে যেহেতু বিএনপি প্রার্থী আমিনুল হক খানিকক্ষণের মধ্যে প্রচারণা শুরু করবে, আমরা একটু তাদের দলের মানুষের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে কি কি কর্মসূচি রয়েছে এবং আপনারা কি প্রত্যাশা করছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন একটু জানা। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে 10ম দিন, আমরা আজকে প্রচারণা করছি। ইনশাল্লাহ আমাদের সারা ব্যাপক। আমাদের আজকের প্রচারণায় আমাদের গণসংযোগ আছে, আমাদের কিছু পথসভা আছে এবং আশা করি এটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং যেটি বলছিলেন যে পাল্টা অভিযোগ রয়েছে, যেমন বিএনপি মনোনীত যে প্রার্থী আমরা গত কয়েকদিন শুনেছি তিনি আসলে অভিযোগ করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন তিনি তাদের কর্মী সমর্থকদেরকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা পাঠানোর যে বিষয়টি রয়েছে সেটি এবং বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার নির্বাচনী আচরণবিধি যেটি রয়েছে সেটি লঙ্ঘনের একটি অভিযোগ তিনি তুলেছেন। তো এই আসনটিতে মূলত 4.5 লাখের মতো ভোটার রয়েছে। নির্বাচন যেদিন ভোট হবে সেদিনই আসলে বোঝা যাবে যে কার কেমন অবস্থা। তো তা নিয়ে আসলে ঢাকা 16 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রার্থীদের 1/3 বেশি তরুণ, সেই সঙ্গে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক তরুণ ভোটার যারা এবারই প্রথম ভোট দেবেন। বিশ্লেষকদের মতে এই সমীকরণেই ভোটের ফলাফলে এবার ব্যাপক প্রভাব ফেলবে। তবে তারা বলছেন শুধু তরুণ প্রার্থী দেখে নয়, জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকেই বেছে নেবে ভোটাররা। সাদিয়া কানিজের রিপোর্ট, দেখুন বিস্তারিত। ভোটের মাঠে এবার আলোচনার তুঙ্গে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ, প্রচারেও তাদের সরব উপস্থিতি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীর সংখ্যা 34.03%। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন 2008-এ এর সংখ্যা ছিল প্রায় 24%। সে হিসেবে এবার তরুণ প্রার্থী বেড়েছে প্রায় 10%। এবার প্রতিদ্বন্দ্বিতা করা 1981 জন প্রার্থীর মধ্যে 637 জনই তরুণ। মধ্যবয়সী ও প্রবীণ প্রার্থীর সংখ্যা 1235 জন, যা প্রায় 66%। তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাদের বেশিরভাগ প্রার্থীই তরুণ। এনসিপির 32 জন প্রার্থীর মধ্যে 31 জনই তরুণ। গণ অধিকার পরিষদের 90 প্রার্থীর মধ্যে তরুণ 71 জন। তবে পুরনো দলগুলো সে পথে হাঁটেননি। বিএনপির 288 প্রার্থীর মধ্যে তরুণ মাত্র 18 জন। জামায়াতে ইসলামীর 224 প্রার্থীর মধ্যে তরুণ 49 জন। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনও তুলনামূলকভাবে কম তরুণ প্রার্থী দিয়েছে। শুধু প্রার্থী নয়, ভোটার তালিকাতেও বেড়েছে তারুণ্যের উপস্থিতি। কমিশনের তালিকা অনুযায়ী এবার মোট ভোটার 12,77,00,000। এর মধ্যে 2008 সালের পর নতুন যুক্ত হয়েছেন 4,66,00,000 তরুণ ভোটার। আমার দিক থেকে বলতে গেলে যারা দেশের জন্য কাজ করবে, সেবা করবে, আমাদের সেফটিটা দেখবে, অবশ্যই আমরা তাদেরকে চুজ করব। আমরা ইয়াং আর চাচ্ছি যে আমাদের দেশ যে সামনে যে পরিচালনা করবে সে অবশ্যই যদি ইয়াং হয় তাহলে আমাদের আর কি ভালো হয়। তাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা আসলে 5ই আগস্টের পরে পাচ্ছি না, যার কারণে তাদের উপরে আশাটা কম। ইয়াংদের পাশে দাঁড়ান, ইয়াংদেরকে ভোট দেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ ইয়াংরা কিছু দেশের জন্য কিছু করবে। তবে নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলির মতে, যে দল বা প্রার্থী তরুণদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তরুণ ভোটাররাও তাদেরকেই প্রাধান্য দেবে। যে তরুণকে সে ভোট দিতে পারে, তার মধ্যে যদি তার আশার আলো দেখতে পায়, অবশ্যই তাকে ভোট দেবে। তারা চায় ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, তারা চায় তাদের চাকরির কর্মক্ষেত্রের নিরাপত্তা। দেশ চালানো বা সংসদ সদস্য হয়ে চালানোর জন্য যে যোগ্যতা লাগে, সেগুলো যদি তরুণরা দেখতে পায়
পায় তাহলে তো অবশ্যই তাই সেদিকেই যাবে, কিন্তু না দেখতে পেলে তারা যেখানে দেখতে পাবে সেদিকেই যাবে। নতুন এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর মিলবে ভোটের দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। প্রবাসী বাংলাদেশিরা 20,500 টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। এছাড়া রিটার্ন টিকিট মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া পড়বে 42,000 টাকা। প্রবাসীরা আসার ক্ষেত্রে ভাড়ার সুবিধা পাবে 18 এপ্রিল থেকে 25 মে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন 30 মে থেকে 30 জুন 2026 পর্যন্ত। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি সালমান শাহ আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়েই এবারের আড্ডায় আমি উপস্থিত সিলেট 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের অতীতে যে ঘাটতিগুলো আছে ওই ঘাটতিগুলো নিয়ে যেই সরকারি কাজ করবে এবং আমাদের কৃষকের দিকে, আমাদের এই দেশটা হলো কৃষক বান্ধব দেশ, আমাদের কৃষি খাতে যারা বেশিরভাগই ডেভেলপ করবে, উন্নয়ন করবে, আমরা ওই রকম সরকারকেই ইনশাল্লাহ এবার সর্বস্তরের জনগণ ওই রকম সরকারকেই বেছে নিবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনে দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশনার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রথমে তাদের এই ভোটারদের যে নিরাপত্তা, যে এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমাদের জনপ্রতিনিধি যেই হয়ে আসুক না কেন, আমাদের পাথর কোয়ারি বন্ধ, আমাদের এই পাথর কোয়ারি যে সচ্ছল করে দিবে, আমাদের লাখ লাখ শ্রমিকের বেকারত্ব যে চলমান করে দিবে, আমরা তার পিছনে দৌড়াবো ইনশাল্লাহ। এইবারের নির্বাচনে তাকেই নির্বাচিত করতে চাই যিনি এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত কাজ করবেন। আমাদের দীর্ঘদিন ধরে পাথরের ব্যবসা বন্ধ, এগুলা যে খুলতে পারবে, যার দ্বারা সম্ভব আমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ব্যবসায়ীরা। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন আর নির্বাচনী সকল বার্তা পেতে আর টিভির সাথেই থাকুন। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।